সিক্স সেমিস্টার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের ডিএসসি 1 and 2 যাদের সোশিয়োলজি রয়েছে, তো বেশ কিছু ভিডিও লেকচার আমি অলরেডি দিয়েছি, তোমরা শুনেছ এবং আশা করি তোমাদের কোনো প্রবলেম হয়নি। তো আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের যা সিলেবাস রয়েছে সোশিয়োলজিক্যাল থিওরি, তো থিওরির মধ্যে তোমাদের প্রতীকী আন্তঃক্রিয়াবাদ এবং তোমাদের আরেকটি রয়েছে দ্বন্দ্বতত্ত্ব। তো দ্বন্দ্বতত্ত্ব এর আগে আমরা আলোচনা করেছি, কনফ্লিক্ট থিওরি এবং সিম্বল ইন্টারঅ্যাকশন। তো আজকে সিম্বল ইন্টারঅ্যাকশনের মধ্যে জর্জ হারবার্ট মিডের আত্মসচেতনতা বিকাশের স্তরগুলি আলোচনা করব। অর্থাৎ মিডের তত্ত্বের তত্ত্ব আলোচনার ক্ষেত্রে যে আত্মসচেতনতা বিকাশের স্তরগুলো, যে আত্মসচেতনতা বা সচেতন কি করে হয়, এই বিকাশের স্তর, এই যে বিকাশটা ঘটে, আত্মসচেতনতার যে বিকাশ, তার যে স্তরগুলো কি কি, তিনি কি কি বলেছেন, সেগুলো আমরা নিয়ে আজকে আলোচনা করব। তার পরবর্তীতে আমরা কিছু শর্ট কোশ্চেন আলোচনা করবো। এর ভিত্তিতে যে শর্ট কোশ্চেনগুলো থাকবে তোমরা অবশ্যই দেখবে, আলোচনার ভিত্তিতে অনেক শর্ট কোশ্চেনের মধ্যে লুকিয়ে থাকবে, সেগুলো তোমরা খোঁজার চেষ্টা করবে এবং আমি সেগুলো আলোচনা করে দেব। আশা করি তোমাদের সমস্যা হবে না, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকে, অর্থাৎ শর্ট কোশ্চেন থাকে। তো আজকে আমরা মিডের আত্মসচেতনতার বিকাশের স্তরগুলি আলোচনা করব। তিনি কি বলতে চেয়েছিলেন? মিডের মতে ব্যক্তির মধ্যে আত্মসচেতনতার বিকাশ হলো বিবর্তনমূলক। এই বিষয়টি তিনটি পর্যায়ভুক্ত। এই বিবর্তন অর্থাৎ মিডের যে আত্মসচেতনতার বিকাশ তিনি যে বলেছেন সেটা হচ্ছে বিবর্তনমূলক, এবং এই বিবর্তনমূলক যে বিকাশ সেটা হচ্ছে তিনটি পর্যায়ে তিনি ভাগ করেছিলেন। 1 নাম্বার অনুকরণীয় কার্যাবলীর স্তর, 2 নাম্বার সক্রিয়তার স্তর এবং 3 নাম্বার প্রস্তুতির স্তর। এটাকে অনুকরণীয় কার্যাবলীর স্তর বা স্টেজ অফ ইমিডিয়েটিভ অ্যাক্ট বা স্টেজ, 2 নাম্বার হচ্ছে সক্রিয়তার স্তর বা বাস্তব জীবনের স্তর, যাকে বলে প্লে স্টেজ, আর 3 নাম্বার হচ্ছে প্রস্তুতির স্তর বা গেম স্টেজ। অর্থাৎ একটি শিশু তার জন্মের পরবর্তী সময় থেকে বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে সে বড় হয়ে ওঠে। তো একটি শিশু যখন বড় হয়ে ওঠে, সমাজে একজন ব্যক্তি হিসেবে পরিচিত হয়। এই ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে এবং সেই জীবন পর্যন্ত যে স্টেজগুলোর মধ্যে দিয়ে অতিবাহিত করে, তো এই যে স্টেজ, সেগুলোকে 3টি ভাগে ভাগ করে আলোচনা করেছেন জর্জ হারবার্ট মিড। প্রথম স্টেজটি হচ্ছে অনুকরণীয় কার্যাবলীর স্তর। অর্থাৎ এই স্তরে কি করে, একজন শিশু অনুকরণ করার চেষ্টা করে। কি অনুকরণ করে? মানুষের বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন বিহেভিয়ারগুলোকে অনুকরণ করে। একটি ছোট্ট বাচ্চা দেখবে যখন কাঁদে বা কিছু অঙ্গভঙ্গি করে, বাড়ির কারো অঙ্গভঙ্গি দেখে কিন্তু অঙ্গভঙ্গি করার চেষ্টা করে, অনুকরণ করে। 2 নাম্বার হচ্ছে প্লে স্টেজ, আর 3 নাম্বার হচ্ছে গেম স্টেজ। এগুলো আমরা আজকে আলোচনা করব এখানে। বলছে সত্তা ও সমাজ সম্পর্কে মিডের ব্যাখ্যা। কি কি ব্যাখ্যা আছে সত্তা এবং সমাজ, সেলফ অ্যান্ড সোসাইটি সম্পর্কে? এখানে দেখবে এই 3টে স্টেজ কিন্তু লুকিয়ে থাকবে। সত্তা বা সেলফ ও সমাজ বা সোসাইটি সম্পর্কে মিড ব্যাখ্যা প্রতিক্রিয়াশ্রয়ী আন্তঃক্রিয়াবাদ অর্থাৎ প্রতীকী আন্তঃক্রিয়াবাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। সামগ্রিকভাবে মিডের এই ব্যাখ্যা অনুসমাজতত্ত্বের অত্যন্ত তাৎপর্য। অর্থাৎ মিডের এই তত্ত্বকে অনুতত্ত্ব বলা হয়, অর্থাৎ মাইক্রো সোশিয়োলজি, মাইক্রো থিওরি বলা হয়। মাইক্রো সমাজতত্ত্বে অর্থাৎ অনুসমাজতত্ত্বের অত্যন্ত তাৎপর্য, যদি অনুসমাজতত্ত্ব আমরা বলি, তার মানে মিডের তত্ত্বকে আমরা বলতে পারি যে অনুতত্ত্ব হচ্ছে মিডের তত্ত্ব। মিড প্রদত্ত ব্যাখ্যা সমাজ জীবনে একটি সংহত মতবাদ হিসেবে গ্রহণ করা হয়। মিড মানুষের সত্তা বোঝাতে গিয়ে বলেছেন যে এটি হলো সমাজের এক প্রকাশমান সহগামী এবং মন ও সমাজ হলো একই ধরনের ইন্দ্রগ্রাহ্য বিষয়াবলী। অর্থাৎ তিনি বলেছেন যে মানুষের সত্তা বা সেলফ হলো এমন একটি সমাজের এক প্রকাশমান, যে সমাজে যেটা প্রকাশ পায়, ও সহগামী, এবং মন ও সমাজ হলো একই ধরনের ইন্দ্রগ্রাহ্য বিষয়াবলী। মিড মনে করতেন যে
মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা হলো এক অর্থবহ আন্তঃক্রিয়া। এই যোগাযোগ পদ্ধতির মাধ্যমেই মনের অস্তিত্ব টের পাওয়া যায়। অবিন্যস্ত অঙ্গভঙ্গির সাহায্যে সমাজে অর্থবহ আন্তঃক্রিয়ার সূচনা ঘটে। এই পদ্ধতিতে তাৎপর্যপূর্ণ ভঙ্গিমা ও উচ্চারিত শব্দাবলী একত্রিতভাবে ব্যক্তির মধ্যে মন গঠন করে বা অস্তিত্ব টের পাওয়া যায়। তিনি অঙ্গভঙ্গি ও প্রতীকের মধ্যে পার্থক্য তৈরি করেছেন বা পার্থক্য দেখতে পেয়েছিলেন। কি অঙ্গভঙ্গি হলো এক সামাজিক ক্রিয়া এবং এই ধরনের কাজে লিপ্ত থাকা প্রাণীরা একে অন্যের উত্তেজনায় সাড়া দিলে তা তাৎপর্যপূর্ণ ভঙ্গিমা, যা এক বিশেষ অর্থ বহন করে এবং শুধুমাত্র মনুষ্যত্ব প্রাণীরাই সাড়া দেয়। মানুষই হলো একমাত্র প্রতীক গঠন ও ব্যবহারকারী প্রাণী এবং জীবজন্তু হলো প্রতীক নির্ভর। অর্থাৎ এখানে বলতে চেয়েছেন যে মানুষই হলো একমাত্র প্রতীক গঠন ও ব্যবহারকারী প্রাণী, অর্থাৎ এই প্রতীক সিম্বল মানুষ একমাত্র তৈরি করে এবং ব্যবহার করে, এবং জীবজন্তু হলো প্রতীক নির্ভর। অর্থাৎ বিভিন্ন জীবজন্তুকে আমরা কি করি, এই প্রতীকের মধ্যে দিয়ে আমরা কিন্তু তাদেরকে পরিচালনা করি। তাই বলছে যে জীবজন্তু হলো প্রতীক নির্ভর। দেখবে বাড়িতে যদি একটা পোষ্য কুকুর থাকে, তাকে আমরা ঠিক সময় খাবার দেই এবং বিভিন্ন অঙ্গভঙ্গি আমরা করে থাকি, আয় আয় বলি বা হাত দিয়ে ডাকি। এই যে একটা ডাকার দিনের পর দিন যদি চলতে থাকে, সে জানে যে হাত নাড়ালে ডাকছে, মানে বিভিন্ন অঙ্গভঙ্গি, যেই অঙ্গভঙ্গিটা দিয়ে তাকে যেইভাবে কাজ করাই আমরা সেটা কিন্তু সে বুঝতে পারে। তাই বলছি তারা হচ্ছে প্রতীক নির্ভর। মিরের বক্তব্য ছিল যে মানুষের আন্তঃক্রিয়া শুধুই সামাজিক নয়, তার থেকেও বেশ কিছু, তা হলো প্রতীকী আন্তঃক্রিয়া বা সিম্বলিক ইন্টারাকশন। প্রতীক হলো তাৎপর্যপূর্ণ অঙ্গভঙ্গির কারণ ব্যক্তির আত্মসচেতন গুণ বিদ্যমান, কিন্তু জীবজন্তুর ক্ষেত্রে এই গুণ অনুপস্থিতি থাকার ফলে তাৎপর্যপূর্ণ ইঙ্গিতের কোনো গুরুত্ব এখানে থাকে না। তার কাছে মানুষের সম্পর্কগুলি হলো আত্মসচেতনতা বোধ এর উৎপত্তি ও সমাজ মনস্কতা, আর সামাজিক পরিবেশের মধ্যে থেকেই সামাজিক মনোভাব সমূহের উৎপত্তি ঘটে। তিনি ব্যক্তি ও সমাজের মধ্যে এক সৃজনশীল ভারসাম্যের ব্যাখ্যা করার ক্ষেত্রে স্বভাবমূর্তি বা সেলফ ইমেজ ও আত্মপ্রত্যয় বা সেলফ কনসেপ্ট, অন্য সদস্যদের ভূমিকা গ্রহণ, টেকিং দ্য রোল অফ আদার, এই কথাগুলো তিনি বলেছেন। তাৎপর্যপূর্ণভাবে অপরাপর সদস্যবৃন্দ প্রভৃতি ধারণার অবতারণা তিনি করে গেছেন। অর্থাৎ টেকিং দ্য রোল অফ দ্য আদার, যদি শর্ট কোশ্চেন আসে তোমাদের যে উক্তিটি কার, অবশ্যই তোমরা লিখবে জর্জ হারবার্ট মিডের। সেলফ কনসেপ্ট বা সেলফ ইমেজ কে বলেছেন, তোমরা কিন্তু লিখবে জর্জ হারবার্ট মিড। তার যুক্তি ছিল যে পরিণত আত্মসচেতনতাবোধ গড়ে ওঠার সঙ্গে সঙ্গে ব্যক্তি নিজেই নিজের প্রসঙ্গ ও লক্ষ্যবস্তু হয়ে ওঠে এবং সমাজে তার তিনটি পর্যায়ে বিবর্তনের মধ্য দিয়ে পরিণতি লাভ করে। কোন তিনটি? এই আমি এখনই বলছিলাম, অনুকরণীয় কার্যাবলী স্তর এবং সক্রিয়তা স্তর এবং প্রস্তুতি স্তর, এই তিনটি স্তর। ঠিক আছে, তার প্রথম স্টেজটা কি বা পর্যায়টি কি? মিডের মতে ব্যক্তির আত্মসচেতনতার প্রথম পর্যায় হল অনুকরণীয় কার্যাবলী সম্পাদনা বা স্টেজ অফ ইনিশিয়েটিভ অ্যাক্ট বা স্টেজ। তিনি বলেছেন যে শিশুর জীবনের দ্বিতীয় বছর থেকে সে তার বাবা মা, আত্মীয় স্বজন এবং প্রভাব বিস্তারকারী একে অপর ব্যক্তিবর্গের আদব কায়দা, আচরণ, আচার, শিষ্টাচার প্রভৃতি অনুকরণ করার চেষ্টা করে। অন্যভাবে বলা যায় যে শিশু তার পরিচিতি সামাজিক পরিমণ্ডলের মধ্যেকার ব্যক্তিবর্গের প্রাত্যহিক অভিব্যক্তি, মৌখিক বা শারীরিক ভঙ্গিমা নকল করতে কিন্তু শুরু করে। প্রথম স্টেজে বাচ্চা বা একটি শিশু কি করে, তার আশেপাশে সকলের বিভিন্ন আদব কায়দাগুলো অনুকরণ করার চেষ্টা করে। সেটা কত সালে? একটি বাচ্চা 2 বছর অতিক্রম করার পরবর্তী সময়। এবং দ্বিতীয় স্টেজ যেটা বলেছিলাম সেটা হচ্ছে প্লে স্টেজ। ওটা কি? প্লে স্টেজ হচ্ছে মিডের মতে শিশুর আত্মসচেতনতার দ্বিতীয় পর্যায়ে শুরু হয় 3 বছর বয়স থেকে, অর্থাৎ 1 বছর বয়স, 2 বছর বয়স পুরোটাই শেখে হচ্ছে একটি শিশু অন্যের ভূমিকাকে গ্রহণ করে, অর্থাৎ
কি করে, অনুকরণ করে। আর 3 বছর বয়সে কি করে, দ্বিতীয় স্টেজে সে পা দেয়। এই অবস্থাকে তিনি সক্রিয় স্তর বা প্লে স্টেজ হিসেবে চিহ্নিত করেছেন। এই পর্যায়ে শিশু তার পরিচিত বৃত্তের মধ্যে অবস্থানকারী ব্যক্তিবর্গের বিভিন্ন ভূমিকা সম্পর্কে অনুমান করার কৌতূহল গড়ে ওঠে। যেমন এই সময় শিশুর মধ্যে বাবা মা ভাই বোনের পরিচিতি ভূমিকা পালন সম্পর্কে আগ্রহের সঞ্চার ঘটে থাকে। তৃতীয় স্টেজটা কি, দ্য গেম স্টেজ। সেটা কি, তৃতীয় পর্যায়ে হলো প্রস্তুতি স্তর বা গেম স্টেজ, দ্য গেম স্টেজ। এই সময় এক ঐক্যবদ্ধ সত্তার উদ্ভব ঘটে। এই স্তরে শিশু অপরের ভূমিকা পালন সমর্থ হয়। শিশু তার সামাজিক গোষ্ঠীর বিভিন্ন সদস্যদের মনোভাব ও ভূমিকা একই সঙ্গে পালন করতে পারে। এই পর্যায়ে প্রস্তুতির মাধ্যমে অপরাপর সদস্যদের ভূমিকা, মনোভাব এবং কর্মধারা প্রভৃতি কল্পনা করতে পারে এবং তা বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে সচেষ্ট। অর্থাৎ 3 বছর পরে একজন শিশুর 3 বছর বয়স যখন হয়, তার ঠিক তার পরবর্তী সময়ে সেগুলো, একজন শিশু যখন স্কুলে যায় কি হয়, এই থার্ড স্টেজ বা তৃতীয় স্তরে যেটা বলা আছে সেটা কিন্তু সে পালন করে বা তার মধ্যে সেটা লক্ষ্য করা যায়। এই ছিল জর্জ হারবার্ট মিডের 3টি স্টেজ আমরা আলোচনা করলাম। তো আশা করি তোমাদের সমস্যা হবে না। এর পরবর্তীতে আমি কিছু শর্ট কোশ্চেন তোমাদের আলোচনা করছি। হ্যাঁ, তোমরা অবশ্যই সেগুলো মনোযোগ সহকারে শুনবে এবং পারলে তোমরা খাতা লিখে রাখবে। সেগুলো পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা তোমরা 5 নাম্বার বা 10 নাম্বারের জন্য তোমরা রেডি করে রাখতে পারো। 5 নাম্বারের জন্যই রাখতে পারো। এই শর্ট কোশ্চেন যেগুলো আমি আলোচনা করব সেগুলো একটু তোমরা লিখে অবশ্যই রাখবে। যেমন 1 নাম্বার কোশ্চেন হতে পারে, দ্য ফিলোসফি অব দ্য প্রেজেন্ট, এই গ্রন্থটির লেখক কে? উত্তর হবে জর্জ হারবার্ট মিড। বা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, দ্য ফিলোসফি অব দ্য প্রেজেন্ট গ্রন্থটি কত সালে রচিত হয়? তাহলে উত্তর হবে 1932 সালে। দ্বিতীয় যে কোশ্চেনটি সেটা হচ্ছে, মাইন্ড, সেলফ অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে? এটা উত্তর হবে জর্জ হারবার্ট মিড। এই প্রশ্নটাই আবার অন্যভাবে আসতে পারে, মাইন্ড, সেলফ অ্যান্ড সোসাইটি গ্রন্থের লেখক যেমন জর্জ হারবার্ট মিড একটা উত্তর বললাম, যে মাইন্ড, সেলফ অ্যান্ড সোসাইটি গ্রন্থটি কত সালে রচিত হয়? 1934 সালে, 1934। নেক্সট যে কোশ্চেনটি শর্ট কোশ্চেন, তোমরা কিন্তু অবশ্যই শুনবে এবং লিখে রাখবে। 3 নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে, মুভমেন্টস আর্থ দো ইন দ্য 19th সেঞ্চুরি গ্রন্থটির লেখককে? জর্জ হারবার্ট মিড। এবং এটা এইভাবেই আসতে পারে যে মুভমেন্টস অর্থ ইন দ্য 19th সেঞ্চুরি গ্রন্থটি কত সালে রচিত হয়? 1936 সালে। এর পরবর্তীতে একটি প্রশ্ন, সেটা হচ্ছে, দ্য ফিলোসফি অব দ্য অ্যাক্ট, দ্য ফিলোসফি অব দ্য অ্যাক্ট গ্রন্থটির রচয়িতাকে বা গ্রন্থটির লেখককে? উত্তর হবে জর্জ হারবার্ট মিড। অন্যভাবে আসতে পারে, দ্য ফিলোসফি অব দ্য অ্যাক্ট গ্রন্থটি কত সালে রচিত হয়? 1938, অর্থাৎ 1938 সালে। দ্য ফিলোসফি অব দ্য দ্য ফিলোসফি অব দ্য অ্যাক্ট রচিত হয় 1938 সালে। আরেকটি কোশ্চেন সেটা হচ্ছে, মাইন্ড, সেলফ, সোসাইটি কার তত্ত্ব রচনার অন্তর্ভুক্ত? উত্তর হবে জর্জ হারবার্ট মিড। কারণ মাইন্ড, সেলফ, সোসাইটি একটি কিন্তু গ্রন্থের নাম। সেটা কে করেছেন? সেটা কিন্তু জর্জ হারবার্ট মিড। এবার তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, জর্জ হারবার্ট মিড কোন দেশের সমাজতাত্ত্বিক ছিলেন? তোমরা অবশ্যই বলবে উত্তর হবে আমেরিকান সমাজতাত্ত্বিক। বা এভাবে প্রশ্ন আসতে পারে যে একজন আমেরিকান সমাজতত্ত্ববিদের নাম বলো বা লিখো। সেটা হবে কিন্তু জর্জ হারবার্ট মিড। তোমরা অবশ্যই লিখবে। আরেকটি প্রশ্ন, স্টাবলিশ ডিভিশন অফ লেবার উক্তিটি কার? উক্তিটি হবে জর্জ হারবার্ট মিডের। সিগনিফিকেন্ট আদার্স আরেকটি কোশ্চেন, সিগনিফিকেন্ট আদার উক্তিটি কার? এটা উত্তর হবে জর্জ হারবার্ট মিড। তোমাদের একটু আগে বললাম টেকিং দ্য রোল অফ আদার উক্তিটি কার? তোমাদের এর উত্তর হবে জর্জ হারবার্ট মিড।
ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই এটাকে মনে রাখবে। মাইন্ড সেলফ সোসাইটি এখনই বললাম, এটা কার? এটা জর্জ হারবার্ট মিড। তো আমরা এর আগে বললাম যে একজন আমেরিকা সমাজতত্ত্ববিদের নাম বলো, জর্জ হারবার্ট মিড হবে। তো আমি যদি বলি যে আইসিএ, তোমাদের এর আগের দিন ক্লাসে বলেছি আইসিএ এর পুরো নাম কি? ইম্পিটিভলি কোঅর্ডিনেটেড অ্যাসোসিয়েশন। এটা কোন তত্ত্বে যদি আসে, কোন তত্ত্বে আইসিএ এর ব্যাখ্যা রয়েছে, তোমরা অবশ্যই লিখবে দ্বন্দ্ব তত্ত্বে। এবার আইসিএ এর পুরো নাম কি? ইম্পিটিভলি কোঅর্ডিনেটেড অ্যাসোসিয়েশন। দেখো অনেকগুলো প্রশ্ন হচ্ছে, বা আইসিএ প্রবক্তা কে? তবে লিখবে কিন্তু র্যালো ড্যানড্রফ। দ্য থিওরি অফ সারপ্লাস ভ্যালু উক্তিটি কার? উক্তিটি হবে উত্তর হবে কার্ল মার্কস। থিওরি অফ সারপ্লাস ভ্যালু উক্তিটি কার্ল মার্কসের। নেক্সট এবং শেষ একটি প্রশ্ন, সেটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বা যোগ্যতমের উদ্বর্তন উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ডারউইনের। এই ডারউইনবাদীরা যেটা বলেছিল, পরবর্তীতে ডারউইনবাদীদের কথার ভিত্তিতে কার্ল মার্কসও কিন্তু এই কথাটি বলেছিলেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের উদ্বর্তন। ঠিক আছে, তোমরা অবশ্যই শুনবে এবং শুনে এগুলো খাতায় অবশ্যই লিখে রাখবে। এবং তোমাদের যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমাদের যে গ্রুপটা রয়েছে তোমরা যে করেছো সেই গ্রুপটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, ঘরে থাকো এবং সুস্থ থেকো এবং ঘর থেকে এইসব পড়াশোনা করো।